গোকুলপুর নামের একটা গ্রাম ছিল। ওখানকার লোকেরা খুবই পিছিয়ে থাকা জীবন যাপন করছিল। যেখানে প্রত্যেকটা গ্রাম শহরে পরিবর্তিত হচ্ছিল, সেখানে কোনো সরকারই গোকুলপুরের উপর ধ্যানই দেয়নি। কাঁচা রাস্তা, কোথাও কোনো রকম সুবিধেই ছিল না। এই গ্রামেই সঞ্জয় নামের একটা ব্যক্তি থাকত, যার সাথে তার গর্ভবতী স্ত্রী মিনাও থাকত। গ্রামে হাসপাতাল না হওয়ার কারণে সঞ্জয় লীলাকে সবসময় নিজের গরুর গাড়িতে বসিয়ে অন্যান্য গ্রামে নিয়ে যেত, যার কারণে তার খুব অসুবিধে হতো। মিনা, সময়ের সাথে সাথে গরুর গাড়ি করে যাওয়া আসা করাটা খুবই কঠিন হয়েছে। যদি একটা ট্রেনের সুবিধে এই গ্রামে থাকতো, তাহলে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাওয়া কত সহজ হয়ে যেত। কিন্তু কোনো সরকার আমাদের গ্রামের দিকে তাকাচ্ছেও না। আমি সরকারকে এই বিষয়ে অনেক চিঠি পাঠিয়েছি, কিন্তু সরকার আজ পর্যন্ত কোনো কিছু উত্তর দেয়নি। আজকে গ্রামে এই বিষয় নিয়ে একটা বৈঠক ডাকা হয়েছে। তুমি রেস্ট নাও, আমি বিকেলে ফিরে আসব। না সরকার ভালো মতন একটা রাস্তা তৈরি করে দিচ্ছে, না ট্রেনের কোনো সুবিধা দিচ্ছে। এত চিঠি সরকারকে পাঠানোর পরেও একটা উত্তর পর্যন্ত ওখান থেকে আসেনি। সেই গ্রামবাসীদের মাঝখানে রমেশ নামের একজন ব্যক্তি ছিল, যে গ্রামের প্রধান হতে চাইছিল। আরে কোনো ব্যাপার না প্রধান মশাই, আমরা একটা গ্রাম থেকে অন্য গ্রামে গরু গাড়ি করেও তো যেতে পারি। ট্রেনের রাস্তার কোনো দরকার নেই আমাদের। না, এটা কখনো হতে পারে না প্রধান মশাই। আমার বউ মিনা গর্ভবতী, আর হাসপাতাল অন্য গ্রামে রয়েছে, আর ওখানে যাবার জন্য আমাদের পাহাড়ের রাস্তা পার করে যেতে হয়, তাই না? তাতে অনেক বিপদ থাকে, আর তার সাথে অনেক রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। আরে তোমার গরুর গাড়ি হয়তো খারাপ হয়ে গেছে, সেই জন্য তোমার হয়তো এত কষ্ট হচ্ছে। না রমেশ, না, ও একদম ঠিক কথাই বলেছে। গ্রামের লোকেদের পাহাড়ের রাস্তা দিয়ে যেতে যেতে কষ্ট হয় বই কি। এটা শুনে যে প্রধান সঞ্জয়ের সাথ দিচ্ছে, রমেশ প্রচন্ড রেগে ওঠে। তাহলে সঞ্জয় বাবু, এখন এটাও বলে দিন এই সমস্যার সমাধান কি হবে? আমরা সমস্ত গ্রামবাসীরা মিলে সরকারকে চিঠি লেখা উচিত, তারপর সরকার বাধ্য হবে আমাদের সেই চিঠির উত্তর দিতে। চিঠি পাঠাতেই থাকো তোমরা, এত চিঠি আমরা আগেই পাঠিয়েছি, ওদের তো কোনো উত্তর আসেনি। আমার তো মনে হয় সরকার আমাদের চিঠিগুলোকে ভাঙাচোরাকে বিক্রি করে দিয়ে অনেক পয়সা রোজগার করছে। কথাটা তো ঠিকই সঞ্জয়, এত চিঠি আমরা আগেই লিখেছি, তার কোনো উত্তর আজ পর্যন্ত আসেনি। এটা শুনে সঞ্জয় খুব উদাস হয়। কিছুক্ষণের মধ্যেই সবাই নিজের নিজের বাড়ি চলে যায়। সঞ্জয় যখন নিজের বাড়ি পৌঁছায়, তক্ষুনি তার স্ত্রী বলে ওঠে, শোনো গো, আমার ওষুধ শেষ হয়ে গেছে, আমার আরও ওষুধের দরকার, কিন্তু এই গ্রামে কোথাও ওষুধের দোকান নেই। তুমি আরাম করো মিনা, আমি এক্ষুনি নিজের গরু গাড়ি করে অন্য গ্রামে গিয়ে ওষুধটা নিয়ে আসছি। সঞ্জয় নিজের গরুর গাড়িতে বসে আর সঙ্গে সঙ্গে অন্য গ্রামের জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর সে একটা বয়স্ক লোককে দেখে, যার হাতে পাইপ দিয়ে তৈরি একটা লাঠি ছিল। সেই বয়স্ক ব্যক্তি পাহাড়ের রাস্তা দিয়ে দ্বিতীয় গ্রামে যাচ্ছিল। সঞ্জয় তাকে দেখে বলে ওঠে, কাকু, আপনি কোথায় চললেন? আসুন, আমি আপনাকে ছেড়ে দিচ্ছি। এখান থেকে অন্য গ্রামটা অনেক দূর, আপনি চলে আসুন, আমি আপনাকে পৌঁছে দিই। আরে বাবা, আমার কাছে তোমাকে দেবার মতন যে কিছুই নেই। আরে কোনো ব্যাপার না কাকু, কিচ্ছু চাই না আপনার কাছ থেকে। আসুন, আমার গরুর গাড়িতে বসুন দেখি। সেই বয়স্ক লোক সঞ্জয়ের গাড়িতে বসে পড়ে। বয়স্ক লোক সঞ্জয়ের উদাস চেহারা দেখে জিজ্ঞাসা করে, কি হলো বাবা, খুব চিন্তায় আছে মনে হচ্ছে তুমি। এখন আর কি বলি কাকু আপনাকে, আমার গ্রামে একটা বিশাল বড় সমস্যা। আমাদের গ্রামে না কোনো হাসপাতাল আছে, আর না ভালো সুবিধে। আমাদের যে কোনো কাজের জন্য অন্য গ্রামে যেতে হয়, যেটা খুবই কঠিন একটা ব্যাপার। আমি সরকারকে ট্রেনের জন্য এত চিঠি লিখেছি, কিন্তু সরকারের তরফ থেকে একটা চিঠিরও উত্তর আজ পর্যন্ত আসেনি। তার উপর সবসময় একটা ভয়ে ভয়ে থাকি যে আমার বউ গর্ভবতী, প্রতি মাসে মাসে ওকে হাসপাতালে নিয়ে যেতে হয়, আবার ফিরিয়ে আনতে হয়। ওর সাথে কোনো খারাপ কিছু না হয়ে যায়, শুধু একটা ট্রেনের সুবিধা গ্রামে চলে এলে সব ঠিক হয়ে যেত। সঞ্জয় সমস্ত কথা ওই বয়স্ক লোকটাকে বলে।
কিছুক্ষণের মধ্যেই ওরা অন্য গ্রামে পৌঁছে গিয়েছিল। ওখানে পৌঁছানোর পর বয়স্ক ব্যক্তি বলে ওঠেন, বাবা, আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছু নেই ঠিকই, কিন্তু তুমি আমার এই পাইপের ছড়িটা রেখে দাও। এটা কোনো সাধারণ পাইপ নয়। এই পাইপটা আমি একজন সাধু আমাকে সততা দেখে দিয়েছিল। এই পাইপটা তুমি মাটিতে পুঁতে দাও, পরের দিন এ তোমাকে অনেক পাইপ দিয়ে দেবে, যেটা দিয়ে তুমি যা ইচ্ছে তাই বানাতে পারবে, আর এটা তোমাদের গ্রামকে রক্ষাও করবে। এটা শুনে সঞ্জয়ের বিশ্বাসই হচ্ছিল না, কিন্তু সঞ্জয় সেই পাইপটা নিয়ে নেয়। তারপর দুজনই নিজের নিজের রাস্তায় চলে যায়। সঞ্জয় ওষুধ নিয়ে নিজের বাড়িতে চলে আসে আর নিজের স্ত্রীকে বলে, এই নাও মিনা, ওষুধ খাও। মিনা সঞ্জয়ের হাতে পাইপ দেখে জিজ্ঞাসা করে, আরে তোমার হাতে কি ধরনের পাইপ গো? এই পাইপটা আমাকে একজন বয়স্ক মানুষ দিয়েছেন। সঞ্জয় নিজের স্ত্রী মিনাকে সমস্ত কথা বলে দেয়, যেটা তার সাথে ঘটেছিল, যার উপরে মিনা বলে ওঠে, তুমি আজই এই পাইপটা মাটির তলায় পুঁতে দাও। আচ্ছা, তোমার কি মনে হয় এই পাইপে কোনো জাদু আছে? এটা তো আমিও জানি না, কিন্তু যদি এই কথাটা সত্যি হয় তাহলে গ্রামের খুব ভালো হয়ে যাবে গো। এটা শুনে সঞ্জয় পাইপটা মাটিতে পুঁতে দেয়, আর যেই মাত্র সকাল হয় তক্ষুনি ওখানে একটা গাছ চলে আসে, আর সেই গাছে অনেকগুলো পাইপ, যেটা দেখে সঞ্জয় প্রচন্ড অবাক হয়ে যায় আর বলে, এ তো সত্যি সত্যি একটা জাদুর পাইপ। আমি এক্ষুনি গিয়ে প্রধান আর সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে নিয়ে আসছি। সঞ্জয় প্রধান আর গ্রামবাসীদেরকে ডেকে আনে আর সমস্ত কথা বলে দেয়, যার পর প্রধান বলেন, এ তো খুবই ভালো জিনিস, কিন্তু এত পাইপ নিয়ে আমরা কি করব? এ কোনো সাধারণ পাইপ নয়। এই পাইপ দিয়ে আমরা চা তৈরি করব, সেটা একটা জিনিস হয়ে যাবে। কিন্তু এটা দিয়ে আমরা কি বানাবো? আমরা সবাই মিলে এই পাইপ দিয়ে একটা ট্রেন তৈরি করব, যে ট্রেন আমাদের অন্য গ্রামের সাথে যোগাযোগ ব্যবস্থা করবে। এটা শুনে সমস্ত গ্রামবাসীরা খুশি হয়ে ওঠে আর ট্রেন বানাতে শুরু করে। কিছু দিনের মধ্যেই ট্রেন তৈরি হয়ে যায়। বাহ, এই ট্রেনের পর তো এখন আমাদের সমস্যা সমাধান হয়ে গেল। জিনিসপত্র নিয়ে আসা নিয়ে যাওয়া সব সহজ হয়ে গেল এখন, আর এই গ্রামের উন্নতিও হবে। ঠিক বলেছেন আপনি। এটা দেখে রমেশের একটুও ভালো লাগলো না, আর সে হাসতে হাসতে বলে, এই দেখো, পাইপের ট্রেন তৈরি করেছে। কখনো শুনেছো পাইপের ট্রেনের ব্যাপারে? এই ট্রেন আবার চলবে তো? সেটা যখন এর উপরে বসবো তখন জানতে পারবো রমেশ। সঞ্জয় সমস্ত গ্রামবাসীদেরকে ডেকে বলে, এসো সবাই, এবার আমরা ট্রেনে বসে পড়ি। যার পর রমেশ বলে ওঠে, না না, আমি বসবো না এই ট্রেনে। এই ট্রেন চলবে না, কি জানি ভেঙে আমাদের ওপরেই পড়ে যাবে। রমেশ লোকেদেরকে ভয় পাওয়ানোর চেষ্টা করে, আর অনেকগুলো লোকেরা ট্রেনে প্রথমে বসার জন্য বারণ করে দেয়। না না, আমি ওই ট্রেনে বসবো না। আমিও বসবো না, কি যখন বিপদ হবে কে জানে বাবা। এটা শুনে প্রধান রমেশের উপরে রেগে ওঠেন। তোমরা যদি বসতে না চাও তাহলে বসো না। গ্রামের লোকেদেরকে ভয় পাইয়ে তোমাদের কি লাভ বলো তো? সব সময় গদির পেছনেই পড়ে থাকো তুমি, কখনো নিজের মন থেকে গ্রামের ব্যাপারে ভাবো। আরে থাক না প্রধান মশাই, আমরা ট্রেনে বসি, দেখি না এই রমেশ সত্যি নাকি আমি সত্যি। যেই মাত্র লোকেরা ট্রেনে বসে যান সেই মাত্র ট্রেন চলতে শুরু করে, আর সমস্ত লোকেরা খুশির চোটে খুব লাফায়। তারপর সমস্ত গ্রাম ট্রেনের ব্যবহার শুরু করে, আর এই সব কিছু দেখে রমেশ একবার আবার রেগে ওঠে। এই ট্রেন যবে থেকে এসেছে তবে থেকে এই সমস্ত গ্রামবাসীরা এই প্রধান আর সঞ্জয়ের খুব প্রশংসা করে, তাই না? যদি এইভাবে চলতে থাকে তাহলে এই গ্রামের প্রধান কখনো হতে পারবো না আমি। রমেশ কিছু গ্রামের লোকেদেরকে জমা করে আর তাদেরকে বলে, যে করি হোক এই ট্রেনটাকে আমি এই গ্রামে চলা থেকে আটকাবই, বুঝতে পারলে? আজকে আমরা রাত্রেবেলা যখন সবাই শুয়ে পড়বে এই পাইপের জাদু ট্রেনটাকে তেল ঢেলে আগুন লাগিয়ে দেব, আর তারপরে যখন আমি প্রধান হব তখন তোমাদের সবাইকে একটা ভালো কাজ দিয়ে দেব। এটা শুনে তারা রমেশের সাথে চলে আসে, আর যেই মাত্র রাত হয়
সেই মাত্র রমেশ আর সেই লোকেরা ট্রেনের মধ্যে তেল নিয়ে ঢুকে যায়। আর তারপর রমেশ বলে ওঠে, খুব পাইপের টেন করে চিৎকার করছিলে। আজকের খেলা আমি এখানেই শেষ করে দেব। কিন্তু যেই মাত্র রমেশ আর ওই লোকেরা ট্রেনের মধ্যে আগুন লাগানোর চেষ্টা করে, তক্ষুনি ট্রেনের কিছু পাইপ জাদুই ভাবে বাইরে এসে তাদেরকে মারতে শুরু করে দেয়। আরে এটা কি হয়ে গেল আমাদের সাথে? আরে এটা কি করে? এটা তো অসম্ভব। তারপর সেই পাইপ ট্রেনেই জেল বানিয়ে তাদেরকে বন্দি করে ফেলে। আর যখন সকাল হয় তখন সঞ্জয় আর প্রধান ট্রেনে আসে আর রমেশকে বন্দি দেখতে পায়। আরে এ কি? তোমরা আর এরা এখানে কি করছে? আমি বুঝতে পেরে গেছি প্রধান মশাই, ওদের হাতে তেল রয়েছে। এরা নিশ্চয়ই ট্রেনটার ক্ষতি করার চেষ্টা করছিল। তখন প্রধান রমেশকে জিজ্ঞাসা করেন, এই কথাটা কি সত্যি রমেশ? না না, এটা একেবারেই সত্যি নয়। আমি তো শুধু এই ট্রেনটার মধ্যে বসার জন্য এসেছিলাম। যেই মাত্র রমেশ এই মিথ্যে কথাটা বলে, সেই মাত্র একটা পাইপ তার মাথায় যায়। না, এটা সত্যি নয়। না হলে এই পাইপের ট্রেনটা এমন করতোই না। আমায় ক্ষমা করে দিন প্রধান মশাই আর সঞ্জয়। আমি গদির লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি ট্রেনটাকে জ্বালাতে চেয়েছিলাম। আমি যা করেছি তাতে আমি খুব দুঃখিত। এরপর আর আমি কখনো এমন কিচ্ছু করব না। এটা শুনে গ্রামবাসীরা চিৎকার শুরু করে আর বলে, গ্রাম থেকে বের করে দাও একে, বের করে দাও গ্রাম থেকে বেটাকে। এই শোনো, তুমি আজকে এই মুহূর্তে গ্রাম থেকে বেরিয়ে চলে যাবে। প্রধান মশাই, আমার মতে রমেশকে আমাদের আর একটা সুযোগ দেওয়া উচিত। ও যা করেছে তাতে তোর খারাপ লেগেছে? এটা শুনে প্রধান বলে ওঠেন, যখন তুমি বলছো তাহলে রমেশকে আর একটা সুযোগ আমি দিচ্ছি। তবে একটা কথা মনে রেখো রমেশ, এমন ভুল যদি তুমি আর কখনো করো তাহলে গ্রাম থেকে সারা জীবনের মতো তোমাকে বের করে দেওয়া হবে। আর এটা শুনে রমেশ সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। তোমাকে অসংখ্য ধন্যবাদ সঞ্জয়। আরে কোনো ব্যাপার না রমেশ, তুমি যা করেছো তাতে তোমার খারাপ লেগেছে, সেটার জন্যই আমার খুব ভালো লাগছে। ধরমপুর নামের একটা গ্রাম ছিল, যেখানে কৃষ্ণ নিজের বউ আর বাচ্চাদের সাথে থাকত। সে নিজের পরিবারের খুব খেয়াল রাখত। গ্রাম হাইওয়ের কাছে হওয়ার কারণে ওখানকার ব্যবসা খুব ভালোই চলত। কৃষ্ণ এমনিতে তো একটা গরিব কৃষক ছিল, তার শহর গিয়ে দোকান খোলার স্বপ্ন ছিল। মায়ের কথা আমার শুনে নেওয়া উচিত ছিল, তাহলে আজ আমাকে এত চিন্তিত হতে হতো না, আর নিজের ভবিষ্যৎ তোমার সাথে দেখতে হতো না। তুমি সকাল সকাল আমায় খোটা দাও কেন বলো তো? আরে নিজের মায়ের বাড়ি কেন চলে যাচ্ছ না? আরে এখানে অন্তত পক্ষে তুমি দুবেলা দুমুঠো খেতে তো পাচ্ছ, তাই না? ওখানে তুমি গেলে কি পাবে বলো তো? দেখো গো, তুমি আমার সাথে যা খুশি বলতে পারো, কিন্তু আমার মা বাবার ব্যাপারে কিছু বলো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু তুমি এরকম চিৎকার করছো কেন? বাচ্চারা কতদিন ধরে বার্গার আর পিৎজা খায়নি। ওদের জেদ যে এখন ওরা বাড়ির খাবার খাবেই না। আরে তুমি তো জানো গিন্নি, এইবারে চাষে বৃষ্টি হওয়ার কারণে আমার কত ক্ষতি হয়ে গেছে। তার উপর আবার নীলগাই কত চলে এসেছে। এখন তো আমরা চাষবাস করতেই পারি না বটে। এটা আমি তো বুঝতে পারি, কিন্তু বাচ্চাদেরকে কে বোঝাবে? কৃষ্ণ নিজের দুটো বাচ্চাকে স্কুল থেকে বাড়িতে নিয়ে আসে। বাচ্চারা বাড়ির ভেতরে আসার পরই প্রশ্ন জিজ্ঞাসা করে, বাবা আমার পিৎজা কোথায়? পিৎজাও নেই আর বার্গারও নেই, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না। হ্যাঁ বাবা, আমার সমস্ত ক্লাসমেটরা টিফিনে বার্গার আর পিৎজা নিয়ে আসে, আর আমরা শুধু লাউ আর ঢেঁড়সই খেতে থাকি। খুব লজ্জা হয় আমাদের। এই তোমরা দুজন চিন্তা করো না তো, আমাদের সময়ও পাল্টাবে গো, আরো কয়েকটা দিন অপেক্ষা করো। কৃষ্ণ আর বাচ্চাদের কথা শুনে সায়ার চোখে জল চলে আসে। তখন সায়া কৃষ্ণকে বলে, আমি কিছুদিনের জন্য বাচ্চাদেরকে নিয়ে মা বাবার বাড়ি যাচ্ছি। আমার ভাই ওদেরকে সমস্ত জিনিস এনে দিয়ে দেবে, যেগুলো তুমি দিতে পারছো না। এইটুকু বলার পর সায়া নিজের বাচ্চাদের নিয়ে নিজের মায়ের বাড়িতে চলে যায়, আর কৃষ্ণ বাড়িতে একাই থেকে যায়।
আমার বউ আর বাচ্চাগুলো আমার থেকে দূরে চলে গেল গো। হায় ঈশ্বর, এ কি দিন দেখাচ্ছ তুমি আমাকে গো, আমাকে কিছু করতে হবে গো। কৃষ্ণকে কাঁদতে দেখে ওখানে গ্রামের অনেক বড় জমিদার রামচরণ সিং চলে আসেন আর কৃষ্ণকে জিজ্ঞাসা করেন, কিষান, কি ব্যাপার ভাই? এইভাবে গঙ্গা যমুনা বই দিচ্ছ কেন তুমি? এমন কি বিপদ চলে এলো ভাই? আরে জমিদার বাবু, আসুন আসুন। আর কি বলি আপনাকে, চাষবাস তো বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেল, আর বউ বাচ্চাদের নিয়ে বাপের বাড়ি চলে গেল। আমার কাছে তো পরিবারের মতো না আর কেউ নেই গো, না পরিবার সঙ্গে রয়েছে না ভাগ্য। যেমনটা আমি তোমাকে দেখতে পাচ্ছি, আমি এটা পরিষ্কার বুঝতে পারছি যে তোমার আর্থিক স্থিতি খুবই খারাপ রয়েছে। একদম ঠিক কথা বলেছেন আপনি। শহরে গিয়ে আমাকে কোনো ব্যবসা করতে হবে, আমার কাছে একটা পয়সাও নেই। তুমি একটা কাজ করো, তুমি আমার কাছ থেকে কিছু পয়সা নাও, আমি তোমাকে পুরো 2000 দিচ্ছি। এই পয়সা দিয়ে তুমি শহরে চলে যাও, যখন তোমার কাছে পয়সা হবে তখন তুমি আমায় ফিরিয়ে দিও, বুঝলে তো? খুব ভালো হবে, খুব ভালো হবে। এরকম তো উপকার আমার জন্য কেউ করেনি, আমি একেবারে প্রস্তুত। আপনার পয়সা সুদ সমেত ফেরত দেব গো। কৃষ্ণ জমিদারের কাছ থেকে টাকা নিয়ে নেয় আর শহর চলে যায়। আর শহরে এদিক ওদিক ঘোরাফেরার পর সে একটা আটা চাক্কিতে চাকরি পেয়ে যায়। কিষান, তোমাকে আমি মাসে 8000 টাকা দেবো, ঠিক আছে? তোমাকে ভালো করে মনোযোগ দিয়ে আটা চাকির দোকানে কাজ করতে হবে, কিন্তু আমি কিন্তু তোমার ব্যাপারে কোনো নালিশ শুনতে চাই না। যেমনটা আপনি বলবেন আমি একদম তাই করব। আমার নামে কেউ নালিশ করবে না, আমি আপনাকে কথা দিলাম। কৃষ্ণ কিছুদিন সেই আটা চাক্কিতে কাজ করে। একদিন হিসেবের হেরাফেরির কারণে তার সেই আটা চাক্কির মালিকের সাথে ঝগড়া হয়ে যায়। আমি তোমাকে কত সৎ মনে করেছিলাম, কিন্তু তুমি তো চোর একজন। তোমার কাছ থেকে আমি এটা এত আশা করিনি। বেরিয়ে যাও আমার দোকান থেকে, আর এই বাজারে তোমার যেন আমি কখনো দেখতে না পাই। এখানে তোমাকে আর কেউ কোনো কাজ দেবে না। না না, আপনার এখানে আমি চুরি করিনি গো, আপনি আমার ওপর এরকম মিথ্যা অপবাদ দেবেন না গো। আর হ্যাঁ, আপনার কাছে আমিও আর কোনো কাজ করতে চাই না। 2 মাসের মাইনে আপনি আমাকে দিয়ে দিন, তাহলেই হবে। কৃষ্ণ নিজের মালিকের কাছ থেকে টাকা নিয়ে সামনের পিৎজার দোকানে বসে যায় আর দেখতে পায়, এসো এসো, গরম গরম পিৎজা খাও। আরে একা একা আমি কত কাজ করবো, ভাল লাগে না, আমি কিচ্ছু বুঝতে পারছি না। একটা লোক পেয়ে গেলে আমার দায়িত্বটা আমি ওর ঘরে চাপিয়ে দেবো। লচ্ছুর কথা শুনে কৃষ্ণ তার কাছে চলে যায় আর বলতে শুরু করে, এই যে দাদা, আমি কি আপনার দোকানে কাজ করতে পারবো? আমাকেও পিৎজা বানানো তৈরি করে দেখান না, আমি লোকেদের এঁটো বাসন কোসন ধুতেও রাজি আছি। মনে হচ্ছে এবারটা নিরুপায়, এই সুযোগের সদ্ব্যবহার তোমায় করতেই হবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি আমার দোকানে কাজ করতে পারো বই কি, কিন্তু একটা শর্তে, আমি তোমাকে মাসের মাইনে শুধু 2000ই দেবো আর সারাদিন কাজ করাবো। এই শর্তে আমি একদম রাজি গো, আমি অবশ্যই কাজ করব। এইটুকু বলে কৃষ্ণ সেই দোকানে কাজ করতে শুরু করে। আস্তে আস্তে 1 মাস কেটে গিয়েছিল। কৃষ্ণ এখন পিৎজা বানাতে খুব ভালো শিখে গিয়েছিল। একটু পয়সা জমা করে নেওয়ার পর কৃষ্ণ নিজের বউ আর বাচ্চাদের সাথে দেখা করতে নিজের শ্বশুর বাড়িতে যায়, যেখানে সে দেখতে পায় যে তার বাচ্চারা জুতো সেলাই আর সেগুলো পলিশ করার কাজ করছে, আর তার স্ত্রী ছায়া লোকেদের বাড়িতে বাসন মাজছিল। আসুন স্যার, জুতো পলিশ করান শুধু 10 টাকায়, বেশি নয়, শুধু 10 টাকায়। আসুন আসুন। নিজের বাচ্চাদের এই অবস্থা দেখে কৃষ্ণর চোখে জল চলে আসে আর সে ওদের কাছে গিয়ে তাদেরকে বলে, এইসব কি হচ্ছে বাচ্চারা? তোমাদের দুর্দশা এরকম কি করে হলো? আর তোমাদের মা কোথায় গেল গো? নিজের বাবা কৃষ্ণকে দেখে 2জন বাচ্চা তাকে আলিঙ্গন করে আর তার কাছে কাঁদতে শুরু করে। কৃষ্ণকে দেখে ছায়াও খুব খুশি হয়ে যায় আর কৃষ্ণকে বলে ওঠে, আমাকে ক্ষমা করে দাও গো, আমার ছোট্ট ভুলের কারণে অনেক বড় গন্ডগোল হয়ে গেল। আমি এখানে নিজের ভাই আর তার স্ত্রীর অনেক গালাগাল শুনি
ব্যাস, এখন অনেক হলো, চলো আমাদের বাড়িতে ফিরে যাই। না 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 না, আমি কোথাও যাব না গো। তোমার ভাইয়ের সাথে দেখা করতে চাই আমি। আমার বাচ্চাগুলোকে দিয়ে কি করে জুতো পালিশ করাতে পারে বলো তো? কৃষ্ণ সায়ার বড় ভাই মানে নিজের বড় শালাবাবুর সাথে দেখা করে আর তাকে রাগের চোটে বলে ওঠে, তোর এত সাহস, তুই আমার ছেলেগুলোকে দিয়ে কাজ করাচ্ছিস? হ্যাঁ, আর আমার বউকে দিও? তাহলে কি করব? আমার কাছে তো এত পয়সা নেই যে আমি ওদেরকে প্রতিদিন বসিয়ে বসিয়ে খাবার খাওয়াতে পারি। আর এত বড় বড় যখন কথা বলছিস, এদেরকে এখান থেকে নিয়ে তুই চলে যা না। আমি আমার বউ আর বাচ্চাদেরকে এখান থেকে নিয়ে এক্ষুনি বিদায় হচ্ছে। কৃষ্ণ নিজের বাচ্চা আর স্ত্রীর সাথে নিজের গ্রামে চলে যায় আর দেখতে পায় যে রামচরণ তাদের বাড়ি আর ক্ষেতের ওপরে কবজা করে ফেলেছে। আরে এসো এসো কিষান, এসো। আমার সুদ সমেত পয়সা আমাকে ফেরত দেবে আর নিজের বাড়িটা ছাড়িয়ে নিও, ঠিক আছে? কিন্তু 2000 টাকার জন্য আপনি আমার বাড়ি আর জমি কি করে নিয়ে নিলেন? 2000 নয়, আমি তোমাকে পুরো 20,000 দিয়েছিলাম, আর এখন তার সুদ সমেত তোমাকে পুরো 1 লক্ষ টাকা দিতে হবে। যে আমাকে পয়সা দাও আর নিজের জমি আর বাড়ি নিয়ে চলে যাও। রামচরণ কৃষ্ণকে নিজের বাড়ি থেকে ধাক্কা মেরে বার করে দেয় আর কৃষ্ণ নিজের পরিবারের সাথে রাস্তায় নেমে যায়। আর তখন কৃষ্ণ নিজের বউ ছায়াকে বলে, তুমি চিন্তা করে না গিন্নি, আমার কাছে একটা উপায় রয়েছে গো, যেটা আমাদের করতেই হবে গো। আমি কিছু বুঝতে পারলাম না, তুমি বলতে কি চাইছো গো? যখন আমি শহরে ছিলাম না, তখন আমি পিৎজা তৈরি করার কাজ শিখেছিলাম, আর এখন আমি সেটাই এই গ্রামের কাছে ওই যে একটা রয়েছে হাইওয়ের সামনে দোকান করবো গো, আর পিৎজা বিক্রি করব। কি সত্যি? তুমি সত্যি পিৎজার দোকান খুলবে নাকি? যেরকমটা তুমি বলো, আমি তো কতদিন ধরে চাইছি যে এরকম কিছু একটা হোক আর আমি দোকান চালাই, আর আমি তো দোকান চালানোর গুণও জানি গো। তাহলে দেরি করে লাভ কি, আমরা এমনটাই করব। কৃষ্ণ আর ছায়া হাইওয়ের একটা জমিতে একটা ছোট্ট পিৎজার দোকান খুলে দেয় আর তার নাম রাখে পিৎজা এক্সপ্রেস হাইওয়ে। দেখতে দেখতেই দোকান খুব ভালো চলে আর সেই দোকানে প্রচন্ড ভিড় একত্রিত হতে লাগে। দেখলে গিন্নি, দেখলে? আমি তোমায় বলেছিলাম না, আমরা অবশ্যই পারবো, শুধু আমাদের পরিশ্রম করে সৎভাবে কাজ করতে হবে গো। তুমি ঠিক বলেছ, এখন বাচ্চারা স্কুলেও যাবে আর আমরা তাদেরকে ভালো কাপড় চোপড় আর ভালো সংস্কারও দেব। একদিকে কৃষ্ণর বাড়িতে খুশি এসেছিল আর অন্যদিকে রামচরণ কৃষ্ণের উন্নতি দেখে খুব হিংসে শুরু করে। রামচরণ ঠিক করলো, ওই কিষান তো পুরো একেবারে খেলা বদলে দিল, আর এটা আমি সহ্য করতে পারবো না বটে। কালকে আমার পয়সা আর জমি বাড়ি ওকে ফেরত দিয়ে ও কাছে নিয়ে আসতো। মালিক, আরে মালিক, আপনি শুধু শুধু চিন্তা করছেন কেন? ওর দোকান শুধু ভাঙতে হবে, তাই তো? আর কি? কে ঠিক বললাম তো? আরে আজকে রাত্রে গিয়ে ওর দোকানটা আমরা ভেঙে দেবো। হ্যাঁ দাদা, আপনার কাছে কিছু খাবার আছে? আমি অনেক দিন ধরে ক্ষিধার্ত। আসুন দিদি, আপনি দোকানের ভেতরে আসুন আর পিৎজা খান। ছায়া নিজেই নিজের হাত দিয়ে একটা পিৎজা সেই সুন্দরী মহিলাকে দিয়ে দেয়। বাহ, এটা তো খুবই সুস্বাদু পিৎজা, কিন্তু আমার কাছে দেওয়ার জন্য কোনো টাকাই নেই। আমার বউ আপনাকে বোন বলেছে, আর এখন আপনি আমাদের বাড়ির লোক, তাই না? আপনি পয়সা নিয়ে চিন্তা করবেন না বটে, আর পেট ভরে আপনি খেয়ে যান, শুধু খান। যেই মাত্র কৃষ্ণ এইটুকু বলল, ওই সুন্দরী মহিলা একটা পরীর রূপ ধারণ করে আর ওনাকে বলতে শুরু করে, সব সময় খুশি থাকো কৃষ্ণ আর ছায়া, আমি একটা মায়াবী পরী। তোমার ভালো আর মনুষ্যত্ব দেখে আমার মন প্রচন্ড খুশি হয়ে উঠল। এখন থেকে তোমরা যেই পিৎজাই বানাবে সেটা বিশাল পিৎজা হয়ে যাবে, আর একটা পিৎজা খাওয়া মাত্রই সবার পেট ভরে যাবে। তোমাদের দোকানে এখন কেউ ক্ষতি করতে পারবে না, সব সময় খুশি থাকো। এইটুকু বলে সেই পরী ওখান থেকে চলে যায় আর কৃষ্ণ আর ছায়া সেই পরীর আশীর্বাদে অনেক বেশি খুশি হয়ে ওঠে।
রাত্রিবেলা রামচরণ নিজের কিছু গুন্ডা নিয়ে তাদের দোকানে পৌঁছে যায়। যাও, ওর দোকানটা হাইওয়ে থেকে নিচে ফেলে দাও। আরে আপনি চিন্তা করবেন না। যেই মাত্র সেই গুন্ডারা সেই পিৎজা এক্সপ্রেস হাইওয়ের দোকানের কাছে পৌঁছায়, সামনে থেকে একটা গাছের ডাল খুব দ্রুত গতিতে তাদের দিকে আসে আর তাদেরকে নিজের সাথে তুলে নিয়ে গাছের ওপরে নিয়ে চলে যায়। বাঁচাও, আরে বাঁচাও, এখান থেকে নিচে নামাও, শিগগিরই বাঁচাও আমাদের। ওদের আওয়াজ শোনার পর ওখানে কৃষ্ণের পরিবার চলে আসে আর বলতে শুরু করে, খুব মজা হলো। রামচরণ কাকু তো গাছের ওপরে বাঁদরের মতো ঝুলেছে। আরে হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। আমায় ক্ষমা করে দাও কিষান, আমি অনেক বড় ভুল করে ফেলেছি গো। আমি এরপর থেকে আর তোমার পরিবারকে তোমাকে কখনো বিরক্ত করব না। শায়ের ভাইকেও তো আমি পয়সা দিয়েছিলাম যাতে তোমার স্বামী খুশিতে থাকতে না পারে। শুধুমাত্র তোমার জন্য আমার পরিবার কত কষ্ট কাটিয়েছে, এর ব্যাপারে তোমার কোনো ধারণা আছে? যাও, এবার থেকে তোমরা এরকম যন্ত্রণা পাও। কৃষ্ণ আর ছায়া ওখান থেকে চলে যায়। রামচরণ নিজের ভুল বুঝতে পেরে যায়। সেই গাছ তাদেরকে নিচে নামিয়ে দেয়। তখন থেকে কৃষ্ণ নিজের পিৎজা এক্সপ্রেস হাইওয়ে খুব ভালো করে চালাতে শুরু করে আর খুব খুশি খুশি জীবনযাপন করে। সোনপুর গ্রাম বাঁশ ক্ষেতের জন্য প্রসিদ্ধ ছিল। ওখানে অনেক বছর ধরে বাঁশের খুব ভালো চাষ হতো। দীনেশেরও একটা ছোট্ট বাঁশের ক্ষেত ছিল। ওর ছেলে রাজেশও ওই ক্ষেতেই কাজ করত। এই যে রাজেশ, আমাদের যে বাঁশের অর্ডারগুলো এসেছিল, তুমি কি সেগুলো পাঠিয়ে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ বাবা, আমি তো কালকে বিকেলেই ওগুলো পাঠিয়ে দিয়েছিলাম। ওরা যদি সময় মতো অর্ডার পেয়ে যায় তাহলে আজকে বিকেলের মধ্যে আমাদের পেমেন্টটাও চলে আসবে। বিকেল হয়ে যায় আর দীনেশের বাড়ির বাইরে একটা বাঁশে লোড করা ট্রাক দাঁড়িয়ে পড়ে। আরে, এই ট্রাকটা ফিরে এলো কি করে? এর তো বাঁশগুলো নামিয়ে পেমেন্ট নিয়ে আসার কথা ছিল। দীনেশ ভেতর থেকে রাজেশকে ডেকে পাঠায়। রাজেশ যখন বাইরে আসে তার চেহারা খুব উদাস মনে হচ্ছিল। রাজেশ, এই দেখো, এই ট্রাকটা ফিরে চলে এসেছে। হ্যাঁ বাবা, আমি তো জানি। শহর থেকে বাঁশের খরিদ্দারদের ফোন এসেছিল আমার কাছে। ওরা আমাদের থেকেও কম দামে বাঁশ পেয়েছে কোথাও, সেজন্য আমাদের কাছ থেকে আর ওরা বাঁশ কিনবে না। আরে, কিন্তু ওরা কোনো কিছু না বলে এরকম কি করে করতে পারে? আমাদের পয়সার এখন খুব দরকার। এখন আমরা এত বাঁশ নিয়ে কি করব? তুমি ওনাদের বলো যে আমরাও কম দামে দিয়ে দেব। কিন্তু বাবা, আমি ওনাদের সাথে কথা বলেছি, কিন্তু ওরা কোনো মতেই আমাদের কাছ থেকে বাঁশ কিনবে না বলেছে। এমনকি আমি ওদের এটাও বলেছি যে আমরা অর্ধেক দামেও বাঁশ দিতে রাজি আছি, কিন্তু ওরা তাও রাজি হলো না। দীনেশ আর রাজেশের এই অর্ডার থেকে অনেক উচ্চাশা ছিল। কিছুদিন ধরে ওদের ব্যবসা ঠিক চলছিল না, আর এখন এত বড় অর্ডারের ফেরত চলে আসার পর ওদের সামনে ওরা অন্ধকার দেখতে পাচ্ছিল। একদিন রাজেশ দীনেশের কাছে গেল আর বলে, বাবা তুমি একদম চিন্তা করো না তো, আমি ঠিক করে নিয়েছি যে এখন আমরা এত বাঁশ নিয়ে কি করব। তা তুমি এখন কি করবে খোকা? আমি কি যে করি কিছুই বুঝতে পারছি না এখন। আমি আমার সব বন্ধুদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করেছি, বুঝেছো, কিন্তু কেউ সাহায্য করতে রাজি হয়নি। এখন প্রত্যেকেরই পরিস্থিতি খুব খারাপ। মার্কেটে বাঁশের দাম দিনের পর দিন নিচে চলে যাচ্ছে। আরে হ্যাঁ বাবা, এই জন্যই তো আমি ঠিক করেছি যে আমরা আর এই বাঁশের ব্যবসা করব না। আরে, আমাদের কাছে আর কি আছে বলো তো খোকা? আমরা আর কি করতে পারি? আরে বাবা, এবার আমরা পিৎজা তৈরি করব। হ্যাঁ, কি পিৎজা? সেটা কিভাবে? বাবা, আমার বন্ধু শহর থেকে ফোন করেছিল, আমি ওকে আমার অবস্থার কথা বললাম, তখন ও আমাকে একটা খুব ভালো উপায় বলল। শহরে পিৎজা নাকি খুব বেশি বিক্রি হয়, নানান রকমের পিৎজা পাওয়া যায়। ওখানকার ইয়াং লোকেরা নাকি বাঁশের পিৎজা খেতে খুব ভালোবাসে। এটা আসলে বাঁশের ভেতরটা ফাঁপিয়ে নিয়ে পিৎজা বানানো হয়, বুঝেছো? আমরাও বাঁশের পিৎজার ব্যবসা শুরু করে দিই। কিন্তু খোকা, আমরা তো এর ব্যাপারে কিছুই জানি না, তাই না? বাবা তুমি চিন্তা করো না, আমার বন্ধু আমাকে বলেছে সব রকম সাহায্য আমাকে করবে। রাজেশ দীনেশের সাথে মিলে বাঁশের পিৎজা বানানোর সমস্ত প্রস্তুতি নিচ্ছিল, আর তারপর আস্তে আস্তে বাঁশের পিৎজা বানানো শিখে যায়। তারপর ও নিশ্চিত করে যে ও একটা দোকান খুলবে।
রাজেশ আর দীনেশ মিলে বাঁশ দিয়েই নিজেদের একটা ছোট্ট হোটেল বানায়। আর ওই হোটেলের দরজা থেকে শুরু করে জানালা, টেবিল, চেয়ার সবকিছু বাঁশেরই তৈরি ছিল। শুরুতে ওদের হোটেলে কোনো লোক আসতো না, কিন্তু একদিন কলেজের দুটো ছেলে ওদের হোটেলে আসে। আরে বাহ সুরেশ, বাহ কি সুন্দর হোটেলটা, তাই না? এটা তো পুরো বাঁশ দিয়ে তৈরি রে। আর এখানে লেখা রয়েছে আমাদের স্পেশালিটি বাঁশের পিৎজা। এবার চ তাহলে আমরাও একটা বাঁশের পিৎজা ট্রাই করে দেখে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চ চ, আমি 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 অর্ডার করছি। সুরেশ আর বিবেক দুটো বাঁশের পিৎজার অর্ডার দেয়। আরে বিবেক, তুই লক্ষ্য করলি এখানকার সব চেয়ার টেবিলও দেখছি বাঁশ দিয়ে বানানো হয়েছে। আর দেখ না, এই বাঁশ দিয়ে কি সুন্দর ডিজাইনও করা হয়েছে। হ্যাঁ রে, আজকালকার এই প্লাস্টিকের জামানায় এই ইকো ফ্রেন্ডলি হোটেলটা কিন্তু সত্যিই দারুণ। এইভাবেই কিন্তু আমাদের সবার ইকো ফ্রেন্ডলি জিনিসের ব্যবহার করা উচিত। আমি এই হোটেলের মালিকের সাথে কথা বলি বরং, যে উনি এরকম হোটেল বানানোর প্রেরণা কোথা থেকে পেলেন। বিবেক আর সুরেশ দীনেশকে ডেকে ওনাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন। না না, মানে সত্যি আপনার হোটেলটা দারুণ, আপনি এসব কি করে করলেন বলুন তো? দীনেশ ওই দুজনকে নিজের পুরো কাহিনীটা শোনায়। বিবেক আর সুরেশের দীনেশের এই কাহিনীটা খুব পছন্দ হয়। আচ্ছা, আপনার বিজনেস কি ঠিকঠাক চলছে? মানে আপনার কি সঠিক লাভ হচ্ছে? দেখো, এই মুহূর্তে তো আমাদের এখনো লাভ সেরকম হয়নি, তবে আমার পুরো বিশ্বাস যে আমরা পরে অবশ্যই লাভ করবই করব। হ্যাঁ, একদম আলাদা রকম কিছু করেছেন, আপনার লাভ নিশ্চয়ই হবে। আমরাও আপনার সাহায্য করতে চাই। আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, ওতে আমরা নতুন নতুন জিনিস দেখাই। আপনি যদি চান তাহলে আপনার হোটেলের ব্যাপারে আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দেখাতে চাই, আর ইনস্টাগ্রামেও দেখাতে চাই আপনার হোটেল। তাহলে বাইরে সবাই আর কলেজের স্টুডেন্টরাও মোটামুটি সবাই আপনার হোটেলের ব্যাপারে জানতে পেরে যাবে, আর আপনি এতে অনেক লাভবানও হবেন। সুরেশ আর বিবেক ওখানকার বাঁশের পিৎজা খায়। দুজনেরই ওই পিৎজাটা খুব পছন্দ হয়। দুজন নিজের কলেজের ফ্রেন্ডসের জন্যেও বাঁশের পিৎজা প্যাক করিয়ে নেয়। আর তারপর পরের দিন ওরা পুরো টিম নিয়ে ওদের হোটেলের বাইরে একটা ভিডিও বানায়, আর বাঁশের পিৎজা বানানোর রেসিপিটাও শুট করে নেয়। আর তারপর সেই ভিডিওটা ওরা নিজের ইউটিউবে আপলোড করে দেয়। আরে তোমরা আমার সাহায্য করার জন্য এসেছো, আরে এর জন্য তো আমি তোমাদের কাছে কৃতজ্ঞ। আরে না না আঙ্কেল, এরকম নতুন জিনিসগুলোই তো আমরা প্রমোট করতে চাই, আমাদের কাজ। আজকালকার দিনের যুব সমাজকে এরকম ইকো ফ্রেন্ডলি আর পরিবেশের ক্ষতি করে না জিনিসগুলোর দরকার সবচেয়ে বেশি রয়েছে। এই ভিডিও থেকে আমাদের যা লাভ হবে সেটা আমরা আপনাকে দিয়ে দেব। আরে বিবেক, দেখ এই বাঁশের পিৎজার রেসিপিতে তো দেখছি 1 ঘন্টার মধ্যেই 1 লক্ষ ভিউ চলে এসেছে, আবার তার উপর 10,000 লাইক আর 1000 কমেন্টও চলে এসেছে। এখনো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে সবচেয়ে পপুলার ভিডিও হয়ে গেছে এটা। এবারে ইকো ফ্রেন্ডলি বাঁশের পিৎজার ব্যাপারে অনেক লোকেরা জানতে পেরে যাবে। আঙ্কেল, এবার আপনি ফেমাস হতে চলেছেন। আর তারপর বাবা আর ছেলের দ্বারা তৈরি করা এই বাঁশের হোটেল খুব ফেমাস হয়ে যায়। আর আস্তে আস্তে ওরা মিলে অন্য শহরেও নিজের ব্রাঞ্চেস খুলে দেয়। আর এই ইকো ফ্রেন্ডলি বাঁশের হোটেল পুরো দেশ পছন্দ করতে শুরু করে দেয়।